আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করেছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। গত 11ই জানুয়ারি হয়ে যাওয়া কুয়েট 24-25-এর কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সলভ করবো আজকে, আর আমি আরেকটা পার্টে কেমিস্ট্রি সেকেন্ড পেপারগুলো সলভ করব। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে আমাদের ফেসবুক গ্রুপ আছে, অ্যাড হতে পারো, ফ্রেন্ডে শেয়ার করিও। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা ম্যাথ শুরু করি। দেখো, প্রথম পত্র থেকে এই ম্যাথটা এসেছিল। এটা হচ্ছে তোমার গুণগত রসায়ন থেকে। একটা ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল এত হলে 1 মোল ফোটনের শক্তি কত জুল হবে? আচ্ছা ভাইয়া, তোমরা একটা ফোটনের শক্তি কি জানো বলো তো? একটা ফোটনের শক্তি হচ্ছে আমার E ইজ ইকুয়াল, যদি একটা ফোটনের যদি আমরা শক্তি চিন্তা করি hc বাই ল্যামডা, সেটাকে আমরা আবার hf দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে কম্পাঙ্কে থাকলে। কিন্তু এখানে বলছে 1 মোল ফোটনের শক্তি কত। তাহলে ভাইয়া 1 মোল ফোটন যদি হয় তোমার, 1 মোল ফোটনের শক্তি কত হবে? ই হচ্ছে 1 মোলে কয়টা থাকে, এটা হচ্ছে একটার জন্য। আর 1 মোলে জানো তোমরা 6.023 ইন্টু 10⁻23টি ফোটন রয়েছে, ইন্টু এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যেটা তোমরা জানো 6.626 ইন্টু 10⁻34, ইন্টু সি হচ্ছে 3 ইন্টু 10⁸ বাই ল্যামডা, তোমার ভ্যালু জানো, ঠিক আছে, এই যে ভ্যালুটা। আচ্ছা, আমি যদি লিখি ভ্যালুগুলো একটু, যেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸8 বাই ল্যামডা কত দেখো তো, 0.895522 মিটার। এটা কিসে পাবা? জুলে পাবা, কিন্তু আমার শক্তি বলছে কিসে? কিলো জুলে। তাহলে আমি 10⁻³ দ্বারা যদি ভাগ দিই তাহলে আমার এটা ইউনিটটা আসবে আমার কিলো জুল। তো এখান থেকে আমি ক্যালকুলেট করলে 1.34 ইন্টু 10 ইনভার্স এটা কি 4, 10 ইনভার্স 4 জুল পাবো, ঠিক আছে, 10 ইনভার্স 4 কিলো জুল পাবো। 1.34 ইন্টু 10 ইনভার্স 4 কিলো জুল। আচ্ছা, নেক্সট ম্যাথ দেখি আমরা। দেখো, একটা বিক্রিয়া দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে, ঠিক আছে, শর্ট সিলেবাসের বাইরে দুটো ম্যাথ দিছে আর কি। তো বিক্রিয়াটা দেখো, একটা বিক্রিয়া আমাদের দেওয়া আছে, H2 হাইড্রোজেন, সবগুলো কিন্তু গ্যাসিয়াস অবস্থায় আছে, হাফ মোল অক্সিজেন, এখানে তোমার H2 প্রডিউস করতেছে। আর এখানে আমার হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড এবং অক্সিজেন হাইড্রোজেন যে সিঙ্গেল বন্ডটা আছে এর বন্ধন শক্তি দেওয়া আছে কিলো ক্যালোরি পার মোলে দেওয়া আছে, ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে, এটা হচ্ছে তোমার পার মোলে কিন্তু দেওয়া আছে। বিক্রিয়া তাপ কত? তো ভাই, বিক্রিয়া তাপ হচ্ছে, তোমরা ওই পার্টটুকু পড়ো নাই, কিন্তু এসএসসিতে কিন্তু এটা এই টাইপের আমরা ম্যাথ করেছি, ঠিক আছে, বিক্রিয়া তাপের। তো বিক্রিয়া তাপ হবে কি দেখো, বিক্রিয়া তাপ বিক্রিয়া তাপ হবে সামেশন অফ, এটা হচ্ছে কি বিক্রিয়ক না, বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস সামেশন অফ, এটা হচ্ছে উৎপাদ, যেটা উৎপাদের মোট বন্ধন শক্তি, উৎপাদের মোট বন্ধন শক্তি। তো ভাই, এই বিক্রিয়াটা যদি আমি একটু খোলসা করে লিখি, দেখো তো, খোলসা করে যদি লিখি, আমি এখানে লিখতেছি, এই যে হাইড্রোজেন হাইড্রোজেনটাকে আমি এভাবে লিখতে পারি না, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, তারপর প্লাস হাফ দিয়ে অক্সিজেনটাকে আমি অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন দ্বারা লিখলাম, তারপর তীর চিহ্ন দিয়ে H2O যেটা আছে OH, এখানে তোমার OH, এই টাইপের তো একটা বন্ড থাকে, তাই না, OH OH। আচ্ছা, তো এখন বিক্রিয়া তাপ হচ্ছে আমার সামেশন অফ বিক্রিয়কের মোট বন্ধন শক্তি, অর্থাৎ বিক্রিয়কের মোট বন্ধন শক্তি। তাহলে দেখো তো ভাই, এখানে তোমার OH আছে একটা, কিন্তু অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড আছে তোমার হাফ মোল, ঠিক আছে। আর এদের যে এনার্জিটা দেওয়া আছে, তাহলে আমরা লিখবো OH এর, দেখো প্রথমেরটা হচ্ছে OH, অর্থাৎ 102 কিলো ক্যালোরি পার মোল, প্লাস
অক্সিজেন ডাবল বন অক্সিজেন, অক্সিজেন ডাবল বন অক্সিজেন হচ্ছে তোমার 120, কিন্তু এখানে যে কাহিনীটা আছে সেটা হচ্ছে 120 হচ্ছে তোমার কিলো ক্যালোরি পার মোল, অর্থাৎ 1 মোলের জন্য তোমার 120, তাহলে এখানে তোমার আছে হাফ মোল, তাহলে আমি হাফ দ্বারা গুণ করব কারণ আমার হাফ মোলের লাগবে। হাফ ইন্টু 120 মাইনাস, এখানে হচ্ছে দেখো তো ওইস কয়টা আছে, এখন আমরা উৎপাদে যাব। উৎপাদে হচ্ছে ওইস তোমার দুইটা আছে, এই যে এখানে একটা এখানে একটা, তাহলে আমরা দেবো 2 ইন্টু ওইসের দেখো তো কত 115, ঠিক আছে। এটা যদি তোমরা করো -68 কিলো ক্যালোরি পাবা, -68 কিলো ক্যালোরি। আচ্ছা নেক্সট ম্যাথ দেখি আমরা। দেখো কত বলছে এটা, 698 তাপমাত্রায় এবং 20 অ্যাটমসফিয়ার চাপে হাইড্রোজেন নাইট্রোজেন এই যে বিক্রিয়া করে যে তোমার অ্যামোনিয়া প্রডিউস করতেছে, সেই রিয়াকশনটা বিক্রিয়ার সাম্যাবস্থায় 22% নাইট্রোজেন 17% অ্যামোনিয়া থাকে, বিক্রিয়াটির কেসি কত। আচ্ছা বিক্রিয়াটা যদি আমরা এখানে একটু লিখি, দেখো তো ভাই বিক্রিয়াটা সেটা হচ্ছে, আচ্ছা নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এটাও গ্যাসিয়াস অবস্থায়, ঠিক আছে, উভমুখী চিহ্ন দিলেও দিতে পারো, আর এখানে তোমার আছে 2NH3। আচ্ছা এটা হচ্ছে উভমুখী চিহ্ন দেওয়াটা মোটামুটি আবশ্যক। আচ্ছা 2NH3 এটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় আছে, বিক্রিয়ায় 22% নাইট্রোজেন। আচ্ছা আমরা ধরলাম এখানে এন টোটাল যেটা, এন টোটাল আছে তোমার 1 মোল, টোটাল তোমার 1 মোল আছে। তো অনেকেই এটা ঘাবড়ায় যায় এই জিনিসগুলো দেখে, কি এগুলো হচ্ছে তোমার শতকরা এককে মোলার ভগ্নাংশটা দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি বলে পার্সেন্ট মোল ফ্র্যাকশন, এই জিনিসটাকে বলে পার্সেন্ট মোল ফ্র্যাকশন। তো এটা হচ্ছে 100 মোলের মধ্যে, মানে সাম্যাবস্থায় এই জিনিসগুলো কোন অবস্থায় দেওয়া আছে দেখো তো, সাম্যাবস্থায় দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা কেপিকেসি যে টার্মটা আছে, কেপিকেসি এটা হচ্ছে কিসের সাথে বলো তো, সাম্যাবস্থার সাথে রিলেটেড না। অর্থাৎ আমরা কেপিকেসি বের করার সময় যে ঘনমাত্রা যে পার্শিয়াল প্রেশারগুলো নেই, ওগুলো হচ্ছে সাম্যাবস্থায় কতটুকু সেটা। তাহলে আমাদের এখানে যেহেতু সাম্যাবস্থার পরিমাণটা বলে দেওয়া আছে, তাহলে এই ম্যাথটা আরও 1-2 লাইন মানে তোমার আগেই হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, সাম্যাবস্থায় 22% নাইট্রোজেন আছে, তা আমরা ধরছি 1 মোল আছে, তাহলে 1 মোলের মধ্যে সাম্যাবস্থায় নাইট্রোজেন আছে কত মোল বলতো, 0.22 মোল, কারণ বলছে 22%, অর্থাৎ 100 মোলের মধ্যে তোমার 22 মোল আছে, তাহলে 1 মোলের মধ্যে তোমার আছে 0.22 মোল। হাইড্রোজেন কতটুকু আছে, আচ্ছা হাইড্রোজেনের আগে অ্যামোনিয়া আছে তোমার 17 মোল, তাহলে এখানে আমি লিখবো, হ্যাঁ ঠিক আছে, এখানে তো কিন্তু অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে জিনিসটা হচ্ছে অ্যাট ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় আমি হিসাব করতেছি, এটা হচ্ছে 0.17 মোল, ঠিক আছে, এত মোল, এটা হচ্ছে 0.17 মোল। আর বাকিটা তোমার এখানে যেটা থাকতেছে 1 থেকে বাদ যাবে, ঠিক আছে, এটা হচ্ছে এখন বাকি যেটুকু পরিমাণ আছে সব কিন্তু হাইড্রোজেন, তাহলে 1 থেকে যদি আমি এটা প্লাস এটা বাদ দেই, তাহলে আমার থাকতেছে 0.61 মোল, ঠিক আছে, এত মোল হাইড্রোজেন। অর্থাৎ এটা 1 মোলের সাপেক্ষে যেহেতু আমরা নির্ণয় করছি, এগুলো কিন্তু আমার মোল ফ্র্যাকশন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের মোল ফ্র্যাকশন। এখন দেখো কি বলছে, তো প্রথমে আমাদের প্রেসার দেওয়া আছে 20 অ্যাটমসফিয়ার, তাহলে আমরা কেপিটা বের করা আমাদের মোটামুটি ইজি, তাই না। কেপি কি হবে বলো তো, পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, অর্থাৎ উপরে তোমার প্রোডাক্টটা থাকে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া, তার উপর যে সহগটা আছে স্কয়ার করে দিলাম, ঠিক আছে। নিচে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন, সহগ 1 ওটা বাদ গেল, ইনটু পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, কিন্তু তার উপর একটা 3 হবে, কারণ ভাইয়া এর সহগটা তোমার 3। তাহলে দেখো তো ভাইয়া এখানে কি করব, পার্শিয়াল প্রেসার অফ ওটা হচ্ছে তোমার অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে তোমরা কি জানো পার্শিয়াল প্রেসার কি হয় বলো তো, পার্শিয়াল প্রেসার যদি তোমরা নাইট্রোজেনে বের করতে যাও, তাহলে তোমাদের করতে হবে মোল ভগ্নাংশ অফ নাইট্রোজেন ইনটু টোটাল প্রেসার, ঠিক আছে, পিটি দ্বারা আমরা টোটাল বুঝলাম। দেখো জিনিসটা, যদি তুমি নাইট্রোজেনের পার্শিয়াল প্রেসার বের করতে যাও, তাহলে তোমাকে টোটাল প্রেসারের সাথে নাইট্রোজেনের যে মোল ভগ্নাংশটা আছে সেটা গুণ করতে হবে। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রেও সেম, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন হচ্ছে তোমার এটা, ঠিক আছে, 0.17, এটা হচ্ছে তোমার এই অ্যামোনিয়ার তোমার মোল ভগ্নাংশ, এটার সাথে টোটাল যে প্রেসারটা আছে 20 অ্যাটমসফিয়ার, এটা তোমরা গুণ করবা তার সাথে স্কয়ার, এটা তোমরা কি পেলে পার্শিয়াল প্রেসার পেয়েছো। এখন নাইট্রোজেনের বেলায় কি হবে, মোল ভগ্নাংশ হচ্ছে 0.22 ইন্টু টোটাল প্রেসার হচ্ছে তোমার 20 অ্যাটমসফিয়ার, এটার উপর 1 ইন্টু হাইড্রোজেনের বেলায় দেখো টোটাল প্রেসার, আচ্ছা মোল ভগ্নাংশ হচ্ছে 0.61 ইন্টু টোটাল প্রেসার হচ্ছে তোমার 20 অ্যাটমসফিয়ার,
তারপর কি বলতো, তারপর হচ্ছে 3। তো এখানে ইউনিটটা কি লিখবা, ইউনিটটা যদি একদম শেষে দাও, মানে ইউনিট ছাড়া ম্যাথ করো কোনো সমস্যা নাই এই এমসিকিউর ক্ষেত্রে। কিন্তু যদি তোমরা ইউনিট দিতেই চাও, ঠিক আছে, ইউনিট যদি দিতে চাও, দেখো এখানে 20 অ্যাটমসফিয়ার আছে না, উপরে অ্যাটমসফিয়ার স্কয়ার হবে, নিচে হচ্ছে 3 আর 4 অর্থাৎ 4 আসবে, তাহলে 2 থেকে 4, মানে এখানে তো 20 অ্যাটমসফিয়ার, এখানে অ্যাটমসফিয়ার ছিল, এখানে অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ার স্কয়ার, আর এখানে অ্যাটমসফিয়ার ইনটু অ্যাটমসফিয়ার কিউব, অ্যাটমসফিয়ার 4, তাহলে 2 থেকে 4 বাদ দিলে অ্যাটমসফিয়ার ইনটু ইনভার্স 2 এরকম ইউনিট আসবে। ঠিক আছে, যদিও তোমাদের হাজারি স্যারের বইয়ে একটা বলছে যে এগুলো হচ্ছে তোমার একটা এক প্রকার রেশিও, এটার কোনো ইউনিট নাই, এরকম কিছু বলা ছিল, কিন্তু তবে প্রচলিত এটা হচ্ছে মোটামুটি ইউনিট এভাবে বের করা যায়। ঠিক আছে, আচ্ছা, এটা যদি তোমরা কেপিটা বের করো, এখানে কেপিটা পাবা তোমরা 1.45 ইন্টু 10 ইনভার্স 3 পাবা, 3 পাবা, ঠিক আছে, 3 অ্যাটমসফিয়ার ইনভার্স 2 এটা পাবা। এখন এর পরের কাজ কি বলতো ভাইয়া, এর পরের কাজ হচ্ছে আমাদের কেসি বের করা। তো কেপি কেসির একটা রিলেশন তোমরা জানো আশা করি, কেপি ইজ ইকুয়াল হচ্ছে কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। এটা কিন্তু ডেল এন নামে তোমরা জানো, কিন্তু এই ডেল এনটা হচ্ছে যদি এমন কোনো রিয়াকশন থাকে যে সবগুলো গ্যাসিয়াস না, মনে করো এখানে হচ্ছে গ্যাস আছে, এখানে গ্যাস আছে, এখানে গ্যাস আছে, একটা সলিড আছে, ওই সলিডটা বাদ দিয়ে কিন্তু তোমার এই ডেল এনটা বের করতে হবে, অর্থাৎ আমি এটা বলতে পারি ডেল এন জি। এই জিনিসটা হচ্ছে মূলত ডেল এন জি, এটা হচ্ছে উৎপাদের যত মোল গ্যাস আছে মাইনাস বিক্রিয়কে যত মোল গ্যাস আছে, সেটাই হচ্ছে আমার ডেল এন। ঠিক আছে, এই কথাটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে, এটা ম্যাথ করতে কিন্তু কোনো এক জায়গায় কিন্তু পেতে পারো। তো কেপি, এখান থেকে আমরা যদি কেপি, আচ্ছা কেপি জানি, আমাদের জানতে চাইছে কেসি, তাহলে কেসি হবে আমাদের কেপি বাই আরটি টু দি পাওয়ার ডেল এন। তো ভাই আমরা তো কেপি বের করেছি অলরেডি 1.45 ইন্টু 10 ইনভার্স 3 কেপি, আর নিচে আছে আরটি, তোমরা জানো অ্যাটমসফিয়ার, তারপর লিটার, এই টার্মগুলোর ক্ষেত্রে আর তোমরা ইউজ করো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন কিন্তু। ঠিক আছে, আর টি টেম্পারেচার আমাদের বলে দেওয়া আছে 698 কেলভিনে বসাবা, ইন্টু ডেল এন বলতে দেখো 2 ডেল এন কি হবে বলো তো, এখানে হচ্ছে উৎপাদ হচ্ছে 2 মাইনাস, এখানে হচ্ছে 3 প্লাস 1, ঠিক আছে 3 প্লাস 1 অর্থাৎ আলটিমেটলি আমার আসতেছে -2। তো এটা আমাদের ইউনিট এখানে বলে দিছে, আমি আর ইউনিট মানে যদি লিখতে চাও লিখতে পারো, এটা হচ্ছে তোমার মোল ইনভার্স 2 লিটার ইনভার্স 2 এরকম কিছু আসবে, এরকম বলেছে। ঠিক আছে, মোল ইনভার্স 2 লিটার ইনভার্স 2। তো এইটা যখন ক্যালকুলেট করবা তখন তোমরা যেটা পাবা সেটা হচ্ছে 4.762 পাবা, এরকম কিছু পাবা এই ইউনিটে। তো দেখো তো কোথায় আছে, মানে একদম কাছাকাছি তোমার এটা, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট ম্যাথ দেখি। দেখো কি বলছে, এই ম্যাথটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন হয়েছিল, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা অলরেডি জানো যে এই ম্যাথটা একটু ঝামেলা করছিল, কিন্তু এই ম্যাথটা হচ্ছে কনসেপ্টটা একটু একটু কনফিউজিং। ঠিক আছে, দেখো তোমরা জানো যে দ্রাব্যতাটা আসলে কি, দ্রাব্যতাটা আসলে কোন ক্ষেত্রে তোমার অ্যাপ্লিকেবল, দ্রাব্যতা কখন খাটতেছে, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে কিন্তু তোমার এটা অ্যাক্টিভ। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণে, অর্থাৎ এই দ্রাব্যটা টার্মটার সাথেই কিন্তু আমাদের সম্পৃক্ত দ্রবণটা আসতেছে। সম্পৃক্ত কি ভাই, একটা দ্রবণ ম্যাক্সিমাম যতটুকু দ্রব তোমার ইনক্লুড করতে পারে ও ততটুকুই নিয়ে আসে, ধরো আর এক ফোঁটা তোমরা লবণ দিবা, ওটা অধক্ষিপ্ত হবে, এরকম কিছু। ঠিক আছে, ওই জিনিসটাকে আমরা বলতেছি সম্পৃক্ত। তো অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, ঠিক আছে, দ্রাব্যতা হচ্ছে তোমার মূলত সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। তো ভাইয়া এই ঘনমাত্রা কথাটা আসতেছে না, এটাই হচ্ছে মূল কথা। তো ঘনমাত্রা তো অনেক ইউনিট থাকে, গ্রাম পার সিসি, গ্রাম পার লিটার, তারপর গ্রাম বাই গ্রাম, ঠিক আছে, গ্রাম পার গ্রাম, তারপর কেজি পার কেজি, এরকম কিছু থাকে কিনা। আবার আয়তনের সাপেক্ষে যদি হয় তোমার ধরো মিলিলিটার পার মিলিলিটার, মিলিলিটার পার লিটার, এরকম কিছু, মানে ঘনমাত্রা তোমার কিন্তু অসংখ্য ইউনিটে হইতে পারে। ঠিক আছে, অসংখ্য ইউনিটে হইতে পারে, তাহলে এই দ্রাব্যতার ইউনিটও কিন্তু অসংখ্য আছে। তো কিন্তু আমাদের ইন্টারের বই তোমাদের 3টা কিন্তু ঘোরাফেরা করে ম্যাক্সিমাম দেয়। তো এই 3টা যদি আমি একটু বলি, এটা হচ্ছে তোমরা ম্যাক্সিমাম টাইম যেটা দেখে এসেছো, যদি বলে যে দ্রাব্যতা যদি বলে যে 40, তো এটা আমরা ধরি 40 গ্রাম পার 100 গ্রাম, এটা হচ্ছে তোমরা দ্রব নাও, আর 100 গ্রাম
এইটা হচ্ছে তোমরা নাও দ্রাবক, ঠিক আছে, এটা এটা দ্বারা এটা বোঝায়। কিন্তু তাহলে আমরা বলতে পারি যে টাইপগুলো যেটা আছে, একটা টাইপ হইতে পারে তোমার এইরকম, এটা হচ্ছে বাই গ্রাম বাই 100 গ্রাম, ঠিক আছে, গ্রাম বাই 100 গ্রাম। এটা হচ্ছে তোমার দ্রাবক, আর গ্রাম দাও, এটা হচ্ছে তোমার দ্রব। এই টাইপের একটা কিছু হইতে পারে। আবার আরেকটা ইউনিট হইতে পারে কি বলতো, গ্রাম পার লিটারও হইতে পারে, মানে ইউনিটগুলো যদি নেই। আচ্ছা এখানে বাদ দাও, এটা হচ্ছে জাস্ট আমরা ইউনিটগুলো নাও, আমি ইউনিট নিয়ে আলোচনা করতেছি। গ্রাম বাই গ্রাম যখন থাকবে তখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইম এটা দ্রাবক ধরি। আবার গ্রাম পার লিটার যখন থাকবে এটা হচ্ছে তোমার দ্রব, আর এইটা হবে আমার দ্রবণ, ঠিক আছে, দ্রবণ কিন্তু। আচ্ছা আবার এরকম হইতে পারে, তোমার উপরে ধরো মিলিলিটার আছে, নিচের লিটার আছে। আচ্ছা এই দুইটা নিয়ে আলোচনা করতেছি আপাতত। তো এই দেখো এখানে কাহিনী হয়েছে কি, আমাদের দ্রাব্যতাটা দেওয়া আছে তোমার গ্রাম বাই লিটারে দেওয়া আছে, গ্রাম বাই লিটারে দেওয়া আছে, ঠিক আছে। তো এখন কি করবা দেখো, 25°C তাপমাত্রায় তোমার দ্রাব্যতা হচ্ছে 275 গ্রাম পার লিটার, অর্থাৎ এটা হচ্ছে দ্রব, আর এই লিটারটা হচ্ছে আমার দ্রবণ। 45°C তাপমাত্রা হচ্ছে তোমার 360 গ্রাম, এটা হচ্ছে দ্রব, আর এই লিটারটা হচ্ছে তোমার দ্রবণ। এখন আমাকে বলছে 245 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম লবণ ক্লাসিত হবে, এটা আমার জানতে চাওয়া হয়েছে। তো ভাই এটা হচ্ছে ঐকিক নিয়মে, নর্মাল ঐকিক নিয়মে করবা, কারণ ওই প্রসেসে যাওয়া যাবে না, ওই প্রসেসে একটু তোমার কনভার্ট করে যেতে হবে, ঠিক আছে। কিন্তু তোমার যদি ঐকিক নিয়মে করো এটা ইজিলি করা যাবে, কারণ ওই প্রসেসে যেতে গেলে এটা হচ্ছে তোমার এই টার্মে আনতে হবে, ঠিক আছে। এই যে 40 বললাম কি, এটা হচ্ছে গ্রাম বাই গ্রামে আনতে হবে, কিন্তু ওটা খুব ঝামেলার হয়ে যায়। মানে এই ম্যাথটা তোমার এইভাবে করলে একটু ইজি হবে, সেটা হচ্ছে ঐকিক নিয়মে যদি আমরা করি। দেখো তো এটা হচ্ছে 245 গ্রাম, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ দেওয়া ছিল। আচ্ছা এখানে হচ্ছে আমাদের যেহেতু লিটার টার্ম আছে, অর্থাৎ আয়তন টার্ম আছে, আমাদের এই ভর নিয়ে কাজ করলে কিন্তু ম্যাথ সলিউশন হবে না। তাহলে এই ভর থেকে যদি আমরা আয়তনে কনভার্ট হতে চাই তাহলে আমাদের কি লাগবে, ঘনত্ব লাগবে বা আপেক্ষিক গুরুত্বটা লাগবে। আর তোমরা জানো যে আপেক্ষিক গুরুত্ব কিন্তু গ্রাম পার সিসি এককে ঘনত্বের সমান, ঠিক আছে। মানে অর্থাৎ যদি কেউ বলে যে তার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে গ্রাম পার সিসি, আর এই সিসিটাই কিন্তু মিলিলিটার, ঠিক আছে। অর্থাৎ এইটার দ্বারা বোঝাচ্ছি গ্রাম পার সিসি অর গ্রাম পার মিলিলিটার এককে আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে কিন্তু তোমার ওই ঘনত্ব একই, ঠিক আছে। ইউনিট কনভার্সন করে ওইটাই কিন্তু ঘনত্ব আসে। যে ধরো কেউ বললো আমার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2 গ্রাম পার সিসি, তার মানে ওর ঘনত্বটা হচ্ছে কিন্তু 2 গ্রাম পার সিসি, বুঝছো মনে হয়। তো এটা থেকে যদি আমরা আয়তনে কনভার্ট করতে চাই তাহলে আমাদের আপেক্ষিক গুরুত্ব জানা লাগবে, কিন্তু এখানে কোথাও আমাদের আপেক্ষিক গুরুত্ব দেওয়া নাই। তাহলে আমরা ধরবো যে এখানে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে আমার 1 গ্রাম পার সিসি। তাহলে এটা যদি হয়, আপেক্ষিক গুরুত্ব যদি তোমার 1 গ্রাম পার সিসি হয়, 1 গ্রাম পার সিসি হয়, তাহলে এইটাই হচ্ছে আমার ঘনত্ব, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার ঘনত্ব রো। তাহলে রো ইজ ইকুয়াল কি জানো বলো তো? আচ্ছা ডি দ্বারা প্রকাশ করো, ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করো, ডি। তাহলে ডি ইজ ইকুয়াল কি জানো, ডাব্লিউ বাই ভি। আবার ভি ইজ ইকুয়াল হচ্ছে তোমার ডাব্লিউ বাই ডি, ঠিক আছে। এই ডাব্লিউ কত দেওয়া আছে দেখো তো, 245 দেওয়া আছে না, 245 বাই ডেনসিটি কত দেওয়া, ডেনসিটি হচ্ছে আমরা ধরলাম 1 গ্রাম পার সিসি, তাহলে এটা তোমার আলটিমেটলি সিসিতে পাবা। এখান থেকে আসতেছে 245 সিসি বা মিলিলিটার, ঠিক আছে, একই, ঘন সেন্টিমিটার মিলিলিটার একই একই টার্ম। আচ্ছা তো এখন কি করবা, এখন হচ্ছে ঐকিক নিয়ম চালাবা। কিরকম দেখো তো ভাইয়া, প্রথম যে টেম্পারেচার, হাই টেম্পারেচারটা কত দেওয়া ছিল, 45°C তোমার ছিল 360 গ্রাম পার লিটার। অর্থাৎ আমি কি এটা বলতে পারি না, দেখো তো পার লিটারে ছিল, পার লিটার দ্রবণে, আমি কি বলছি এই টার্মটা হচ্ছে দ্রবণ, আর এই টার্মটা হচ্ছে তোমার দ্রব। তো দেখো এটা 1 লিটার বলছে, মানে 1000 মিলিলিটার দ্রবণে, দ্রবণে দ্রব কতটুকু বলো তো, দ্রব হচ্ছে তোমার 360 গ্রাম। তাহলে তুমি হচ্ছে 1 মিলিলিটার দ্রবণে দ্রব হচ্ছে 360 বাই 1000 ইন্টু আমরা এত মিলিলিটারে কতটুকু আছে, তাহলে দেখো তো 245, একটা লাইন স্কিপ করলাম, ঠিক আছে। দ্রবণে দ্রব হচ্ছে তোমার 360 বাই 1000 ইন্টু 245, অর্থাৎ 245 যে এটা হচ্ছে কিন্তু দ্রবণ দেওয়া ছিল, এইটা হচ্ছে আমার দ্রবণ দেওয়া ছিল,
এই দ্রবণে তোমার দ্রব আছে, এটা থেকে যদি ক্যালকুলেট করো 82.2 পাবা। আচ্ছা 88.2 গ্রাম পাবা, ঠিক আছে, 88.2 গ্রাম। এরপর দেখো টেম্পারেচার কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে গেছে, কিন্তু সেখানে 1000 মিলিলিটারে তোমার দ্রব থাকে কিন্তু তোমার কি 275 গ্রাম তোমার দ্রব থাকতেছে। তাহলে ওটা লিখো, সেটা হচ্ছে 1000 মিলিলিটার দ্রবণে দ্রব আছে তোমার কত দেখলাম, এটা হচ্ছে 275 গ্রাম দ্রব, ঠিক আছে। আচ্ছা দ্রব আমি অলরেডি লিখেছি এটা। তাহলে একের জন্য থাকবে a/1 আর আমাদের দরকার 245, ঠিক আছে, আমি লিখলাম। তাহলে 245 মিলিলিটার দ্রবণে দ্রব থাকবে 275/1000 ইন্টু 245 গ্রাম। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে 67.37.375 গ্রাম পাবা। তো ভাই এইখানে এটা ছিল হাই টেম্পারেচারে, এটা হচ্ছে লো টেম্পারেচারে, তাহলে তোমার ক্লাসিত কত হবে? ক্লাসিত হবে দুইটার বিয়োগফল, ঠিক আছে। তো এইটা থেকে এইটা বাদ দিলে তুমি পাবা 20.825 গ্রাম, ঠিক আছে, 20.825 গ্রাম, যে 20.825 গ্রাম, সি নাম্বার অপশন। আচ্ছা নেক্সট ম্যাথ আমরা করি। নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কি বলছে। 0.25 মোলার ইথানোয়িক অ্যাসিডের 200 মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম ইথানয়েড মিশ্রিত করলে দ্রবণটির হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা 1.5 × 10⁵ গ্রাম আয়ন। অনেকে কিন্তু এটা দেখে চমকে যাবে, গ্রাম আয়নটা কিন্তু মোল, ঠিক আছে, গ্রাম আয়নটা মোল। তারপর যদি বলে গ্রাম ক্যাটায়ন, ওটাও কিন্তু মোল, গ্রাম অ্যানায়ন ওটাও মোল, ঠিক আছে, গ্রাম আয়ন এই জিনিসটাও মোল। আবার যদি বলে কি বলি গ্রাম মোল, কখনো যদি বলে গ্রাম মোল, ওইটাও কিন্তু মোল, ঠিক আছে, গ্রাম মোলটাও কিন্তু মোল। এখন এইখানে গ্রাম আয়ন বলতে বোঝাচ্ছে 1 মোল আয়ন, ঠিক আছে, গ্রাম আয়ন বলতে 1 মোল আয়ন। এই আয়ন কথাটা কেন বলছে? এই আয়ন কথাটা যখন বলছে তখন তোমার নিশ্চয়ই তোমরা শিওর থাকবা যে এইখানে হচ্ছে কোনো আয়নের কিন্তু মোল বলছে। এই যে হাইড্রোনিয়াম আয়নের মোল বলার কারণে এখানে তোমার গ্রামের সাথে আয়ন কথাটা বলছে, ঠিক আছে। আবার এরকম হইতো গ্রাম অণু হচ্ছে তোমার 1 মোল অণু, ঠিক আছে, গ্রাম আয়ন হচ্ছে 1 মোল আয়ন, মানে বিষয়টা এরকম, গ্রাম মোল মানে 1 মোল। তাহলে এটা আমরা বুঝলাম, এটা হচ্ছে আমার 1 মোল। তো এখানে কি বলছে, কে এ দেওয়া আছে আমার কত মোল এটা লাগবে। আচ্ছা তোমরা আগে সূত্রটা লেখো তো, সেটা হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল পিকেএ প্লাস লগ, এখানে তোমরা এন সল্ট লিখো, অনেকে ঘনমাত্রা লিখো, কিন্তু ঘনমাত্রা লেখাটা মানে ঘনমাত্রার সাপেক্ষে না। এটা হচ্ছে দেখো, ঘনমাত্রাটা আমরা যখন লিখি, ধরো আমরা কথার কথা ঘনমাত্রা লিখলাম, ঘনমাত্রাটা আমরা কখন লিখতে পারবো, যখন এখানে যেটা আছে সেম আয়তনে থাকবে, ঠিক আছে, সেম আয়তনে যখন থাকবে। দেখো n ইজ ইকুয়াল সি ক্রস ভি, সি হচ্ছে ঘনমাত্রা, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা। তাহলে এখান থেকে যদি আমরা তোমার সেম আয়তন নেই, তাহলে এন দিলেও যেটা আসবে, সি দিলেও সেটা আসবে। আমি বুঝাই বলতেছি, দাঁড়াও আমি তোমাদের এখানে সাজেস্ট করব, তোমরা এখানে সব সময় ম্যাথগুলো এভাবে করবা। এন এন এখানে এন এর অ্যানায়নের যে পরিমাণটা অর্থাৎ CH3, এই ম্যাথে CH3 মাইনাস ইথানয়েড আয়ন, আর এখানে হচ্ছে এন হচ্ছে CH3 এটা দেখে অনেকে বলতে পারবা এন কেন দিলাম, এন কেন মানে মূলত হচ্ছে এনই লাগে, মূলত এনই লাগে। কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু ঘনমাত্রা দিয়ে করলেও কিন্তু ম্যাথগুলো মিলে, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝাচ্ছে। কেন মিলে দেখো, এন ইজ ইকুয়াল তোমরা জানো সি ক্রস ভি, তো এখানে হচ্ছে আমি মূলত এন বসাবো, তাই না, কিন্তু যদি ঘনমাত্রা বসাই দেখো সি ইজ ইকুয়াল কি আসে, এখান থেকে এন বাই ভি, সি ইকুয়াল এন বাই ভি আসে না, তো এইটাই তো হচ্ছে সি, তাই না। তো আমি যদি ঘনমাত্রাটা এখানে বসে অর্থাৎ এন বাই ভি ধরলাম, এখানে ছিল আমার N1 মোল ছিল, আর একটা তোমার এটা হচ্ছে C1, এটা হচ্ছে ধরো C2 ছিল তোমার N2 বাই একই পাত্রে করতেছো, মানে বিক্রিয়াটা তোমার একই পাত্রে হইতেছে ভি, ঠিক আছে, আয়তনটা সেম। তাহলে দেখো N2 বাই ভি আসবে না, তো আলটিমেটলি এই ভি ভি কাটা যাবে না, N1 বাই N2 থাকতেছে। তার মানে যখন হচ্ছে আমরা সেম পরিমাণ আয়তন থাকে, তখন তোমরা যদি এইখানে যদি ঘনমাত্রা দাও তাও কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু যদি আয়তন তোমার ভিন্ন হয়,
ঠিক আছে, এরকম ম্যাথ পাবা যে তোমার কিছু কারণে তোমার আয়তন কিন্তু ভিন্ন আসবে, তো সেই আয়তন ভিন্ন থাকাকালীন কিন্তু আমাদের টার্গেট থাকবে এই মোল দিয়ে বের করা, মানে তখন কিন্তু ঘনমাত্রাটা নেওয়া যাবে না, তখন হচ্ছে আমরা ম্যাথ করব মোল দিয়ে। এখন অনেকে এই জায়গায় তোমরা একটা কথা লিখো, যারা জানো যে মোল দিয়ে করা লাগে, কিন্তু তাদের মধ্যে আর একটা কনফিউশন থাকে যে এখানে লেখো এন সল্ট আর নিচে লেখো এন অ্যাসিড। এটা এটা আমি ভুল বলছি না, এটা হচ্ছে তোমার কি বলবো, ওই যে তোমার একটা এইচ প্লাস যদি ত্যাগ করে, ঠিক আছে, ওই অ্যাসিডগুলোর জন্য, ঠিক আছে, ওই অ্যাসিডগুলোর জন্য তো তোমার এটা খাটবে কিরকম, দেখো যদি এরকম হয় ক্যালসিয়াম ইথানোয়েট যদি বলি আমি CH3C ডাবল এটা হচ্ছে ক্যালসিয়াম ইথানোয়েট, এখানে 2 থাকে না দেখো তো, আর সোডিয়াম ইথানোয়েটের বেলায় কি হয় বলো, CH3C এটা হচ্ছে আমার সোডিয়াম ইথানোয়েট, এটা হচ্ছে ক্যালসিয়াম ইথানোয়েট। তো এখানে যদি আমি এন সল্ট লিখি তাহলে বলো তো এখানে আছে ধরো আমার 1 মোল ক্যালসিয়াম ইথানোয়েট, এখানে আছে আমার 1 মোল সোডিয়াম ইথানোয়েট। এন সল্ট যদি আমি এই সোডিয়াম ইথানোয়েটের বেলায় লিখি তাহলে আমার এন সল্ট হচ্ছে 1 হবে, ঠিক আছে। আবার এই এন সল্টটা যদি আমি ক্যালসিয়াম ইথানোয়েটের জন্য লিখি সেইখানেও কিন্তু 1 হবে, কিন্তু কিন্তু আমার কিন্তু এন সল্ট এখানে লাগতেছে না, এখানে আমি যেটা ক্যালকুলেট করি মূলত হচ্ছে এন, এই যে তোমার যে ইথানয়েড আয়নটা আছে, এই ইথানয়েড আয়নের কত মোল আছে সেইটা কিন্তু আমাদের নেওয়া লাগে, ঠিক আছে। তো দেখো আমি যদি সোডিয়াম ইথানয়েটের জন্য যদি তোমার এই ইথানয়েড আয়নটা ক্যালকুলেট করি, 1 মোল সোডিয়াম ইথানয়েট আছে, তো 1 মোল সোডিয়াম ইথানয়েটের ভিতরে 1 মোল ইথানয়েড আয়ন আছে, অর্থাৎ এখানে তোমার এন ইথানয়েট হবে 1 মোল, ঠিক আছে। কিন্তু কিন্তু যদি সেটা আবার ওই একই কেসটা যদি ক্যালসিয়াম ইথানয়েটের বেলায় খাটাই, দেখো ক্যালসিয়াম ইথানয়েট আছে 1 মোল, কিন্তু ইথানয়েট আয়ন তোমার একটা ক্যালসিয়াম ইথানয়েটের ভেতরে কিন্তু 2টা ইথানয়েট আয়ন আছে, অর্থাৎ এখানে তোমার এন এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে 2 হবে, ঠিক আছে। তাহলে দেখো তো তোমরা যদি এন সল্ট বাই এন অ্যাসিড দিয়ে করো তাহলে কি ম্যাথ মিলবে কিনা, এন সল্ট বাই এন অ্যাসিড দিয়ে করলে কি ম্যাথ মিলবে, এন সল্ট হচ্ছে তোমার 1 মোল, এই ক্যালসিয়াম ইথানয়েটের বেলাও কিন্তু 1 মোল, আবার সোডিয়াম ইথানয়েটের বেলাও 1 মোল, তাহলে আমি বলবো তোমার এন সল্ট বাই এন অ্যাসিড এই জিনিসটা খাটবে কখন বলো তো, একযোজি ধাতুর সাথে যদি তোমার একযোজি তোমার এই ইথানয়েড বা যে কোনো কিছু যুক্ত থাকে তখন কিন্তু তোমার এই এন সল্টটা খাটবে, ঠিক আছে। কারণ তখন এন সল্ট যা, এন ইথানয়েড আয়নটাও কিন্তু তা, কিন্তু আমরা ম্যাথ যেটা করব সেটা হচ্ছে একদম এটা, এই জিনিসটার উপর তোমরা কনফিডেন্স রাখবা, ঠিক আছে। এটা হচ্ছে মূলত এন ইথানয়েড আয়নটার পরিমাণ উপরে তোমরা বসাবা আর নিচে হচ্ছে, ঠিক আছে এটা। আচ্ছা দেখো তাহলে পিএইচ হচ্ছে আমার কত দেওয়া আছে, পিএইচ হচ্ছে মূলত মাইনাস লগ অফ এইচ প্লাস, অর্থাৎ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, আর এইচ প্লাস আয়নের ঘনমাত্রা মূলত কি বলতো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, তো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা এখানে দেওয়া আছে আমার 1.5 ইন্টু 10⁵ দেওয়া আছে পিএইচ, আর এখানে হচ্ছে মাইনাস লগ অফ কে এর ভ্যালু, কে এ কত দেখো তো 1.8 ইন্টু 10⁵ প্লাস লগ, দেখো NCH3COOH অর্থাৎ ইথানিক অ্যাসিডের মোল সংখ্যা, তো জানো এন হচ্ছে সি ক্রস ভি, দেখো ভ্যালু দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এটা হচ্ছে সির ভ্যালু কনসেন্ট্রেশন, আর এটা হচ্ছে তোমার আয়তন দেওয়া আছে, সেটা হচ্ছে কিসের আয়তন দেওয়া আছে, ইথানোয়িক অ্যাসিডের, এই দুইটা ডাটা কিন্তু ইথানোয়িক অ্যাসিডের, তাহলে ইথানোয়িক অ্যাসিডের জন্য আমরা লিখবো সি ক্রস ভি, সি হচ্ছে তোমার 0.25 মোলার, দেখো আমি কিন্তু মোল বের করতেছি, ঠিক আছে মোল, এটা কিন্তু ভি হচ্ছে তোমার 200 মিলিলিটার ইন্টু 10⁻3, আমি এটা লিটারে কনভার্ট করলাম, আর এখানে হচ্ছে CH3COOH এর মোল বের করতে হবে, তো এখানে বলছে কত গ্রাম সোডিয়াম ইথানয়েট মিশ্রিত করলে, তাহলে সোডিয়াম ইথানয়েট আমার বের করতে হবে, তাহলে তোমরা জানো যে N অফ CH3COONA অর্থাৎ সোডিয়াম ইথানয়েটের মোল সংখ্যা হচ্ছে তোমার N অফ CH3COO মাইনাস, তাহলে আমি কোনোভাবে যদি এই এনটা বের করতে পারি তাহলে এই এনটাও কিন্তু একই আসতেছে, একই টার্ম, তাহলে যেটা করব এখানে হচ্ছে এই যে এই এন এর জায়গায় এখানে তো লিখছি আমি এইটা, কিন্তু আমি বের করব এইটা, আর এটা বের করার জন্য আমার যেহেতু ভর সিএসে যে কত গ্রাম লাগবে তাহলে আমি লিখবো N = W বাই, দেখো W এটা লিখতেছি আমি CH3COONA, অর্থাৎ সোডিয়াম ইথানয়েটের ভর বাই সোডিয়াম ইথানয়েটের যদি তোমরা মোলার ভর বের করো সেটা আসবে তোমার 82, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেটরে তোমরা ডাইরেক্ট এক ইকুয়েশনে যদি বসাও এখান থেকে এই ডাব্লিউটা ক্যালকুলেট করতে পারবা, ডাব্লিউ হচ্ছে CH3COONA যদি বের করো
WNA এখান থেকে তুমি পাবা 4.92 গ্রাম, 4.92 গ্রাম, ঠিক আছে, কোথায় 4.92 গ্রাম। আচ্ছা নেক্সট ম্যাথ দেখি। আচ্ছা তো দেখো এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল রিলেটেড একটা ম্যাথ। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আচ্ছা 1.9 × 10⁻³ হলে এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কত? এটা হচ্ছে একদম এমসিকিউ টাইপ ম্যাথ। এটা ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা ভাঙে কিভাবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তোমরা জানো অ্যালুমিনিয়ামের যোজনী 3, এটা ভাঙে অ্যালুমিনিয়াম 3+ প্লাস 3OH-, ঠিক আছে। আমরা ধরলাম এখান থেকে এস পরিমাণ খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এখানে কতটুকু প্রডিউস হবে বলো তো? এখানে এস পরিমাণ প্রডিউস হবে আর এখানে তোমার 3S পরিমাণ কিন্তু প্রডিউস হবে। তাহলে এইটার যে দ্রাব্যতার গুণফলটা কেএসপি, দ্রাব্যতার গুণফল হচ্ছে কত দেখো, এস ইন্টু এই 3S এর উপর আবার ওই সহগটা আছে কিউ, তাহলে এখান থেকে তোমার যেটা আসছে 27S⁴। তো এই টার্মটা ইকুয়াল কত? কেএসপি আমার বলে দেওয়া আছে 1.9 × 10⁻33। কিছু যদি বলে দেওয়া না থাকে ভাই, তাহলে এস এর ইউনিটটা মানে এখান থেকে এস ক্যালকুলেট করলে তোমরা পাবা, এখানে 2.896 × 10⁻9 এটা পাবা। এত মোল, কিছু বলা না থাকলে এত মোল, আচ্ছা এত মোল পার লিটারে পাবা, কিন্তু আমরা জানতে চাইছি কি বলতো, গ্রাম পার লিটারে। তো তোমরা জানো মোলকে কিভাবে গ্রামে কনভার্ট লাগে, মানে এই যে এই টার্মটাকে আমরা যদি গ্রামে কনভার্ট করতে পারি তাহলে হয়ে গেল, অর্থাৎ N = তোমরা জানো W/M, এখান থেকে আমরা যদি W নেই তাহলে যেটা আসতেছে NM। তাহলে N আমার দেওয়া আছে, এই যে N এর ভ্যালু কিন্তু এই মোল, M লাগবে। তোমরা জানো M কত হবে বলো তো? অ্যালুমিনিয়াম হচ্ছে তোমাদের 27 প্লাস ওখানে তোমার অক্সিজেন হাইড্রোজেন 17, তিনটা আছে যেহেতু আমি 3টা 17 নিব। তাহলে এখান থেকে যদি তোমরা এটা ক্যালকুলেট করো তাহলে কত পাবা? 2.591 × 10⁻7 গ্রাম পার লিটার পাবা, ঠিক আছে। 2.591, এই যে এখানে 2.591 × 10⁻7, 2. আচ্ছা কত লিখছি, 2.2 মিস গেছে, ঠিক আছে, 2.2591 × 10⁻7, এই যে এটা। আচ্ছা নেক্সট ম্যাথ আমাদের একদম সর্বশেষ ম্যাথ যেটা, এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, এটা হচ্ছে আয়ন শনাক্তকরণ থেকে এসে গুণগত রসায়ন। একটা পরীক্ষা নলে 2-3 মিলিলিটার নমুনা লবণের সাথে প্রথমে 1-2 মিলিলিটার ও পরে অতিরিক্ত, এই দুটো কথা লাগবে, 1-2 মিলিলিটার দ্বারা বোঝাচ্ছে খুব অল্প পরিমাণ মিশিয়েছে, অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করলে প্রথমে মানে যে হালকা নীল বর্ণের অদক্ষেপ পাওয়া যায় তা অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হবে কি, এই জায়গাটা একটু টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে দ্রবীভূত হয়। এটা হচ্ছে ভাষাটা একটু মনে হয় এলোমেলো হয়ে গেছে, সেটা কি রকম আমি বলি। সেটা হচ্ছে ধরো তোমার কাছে একটা কোনো লবণের নমুনা লবণ আছে, আমি ধরলাম নমুনা লবণটা আমার X, ঠিক আছে। এই X এর সাথে তুমি প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছো। তো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করাতে এখানে তোমার হালকা নীল বর্ণ হয়, ঠিক আছে, হালকা নীল কিছু প্রডিউস হয়, ঠিক আছে। ধরলাম এখানে কিছু একটা প্রডিউস হবে, তো সেই প্রডিউস হওয়াটা হালকা নীল বর্ণের অদক্ষেপ তৈরি করবে, ঠিক আছে। তারপর পরবর্তীতে যেটা করতেছো, আরো যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে থাকো এখানে, দেখো তারপর অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যদি এখানে অ্যাড করো, তাহলে এই জিনিসটা হচ্ছে পরবর্তীতে দ্রবীভূত হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাকে এই এক্সটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো ভাইয়া, এখানে আমি যদি একটু ক্যালকুলেট করি, এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছো এটা কি হবে। তোমরা যারা আয়ন শনাক্তকরণ পড়েছো, এটা হবে আমার কপার 2+, ঠিক আছে, কপার 2+ একটা সল্ট। তো কপার 2+ যদি হয়, কপার 2+টা কি করে বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি খুব হালকা পাতলা মিশাই, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মূলত এখানে ওএইচটা বিক্রিয়া করবে, ঠিক আছে। কপার 2+ এখানে তোমার ওএইচ আসবে, OH- অ্যাড হবে। তো এখানে তোমার যেটা হয় কিউপ্রিক হাইড্রোক্সাইড বা কপার হাইড্রোক্সাইড, এটা হচ্ছে CuOH2,
এটা প্রডিউস করতেছে, এটা অদক্ষেপ পড়বে, তো দুইটা লাগতেছে আমাদের। তো এই জিনিসটার রং হচ্ছে তোমার হালকা হালকা নীল বর্ণ। এরপর তোমরা অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করেছো, অর্থাৎ অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে হবে কি, এই কপার হাইড্রোক্সাইড যেটা আছে এটার সাথে তোমার অতিরিক্ত হাইড্রোক্সাইড অ্যাড করতেছো, মানে তোমাদের আরও ওইস এখানে আসবে। তো আরও ওইস আসার পর এখানে একটা জটিল আয়ন প্রডিউস করবে, ঠিক আছে। তাহলে এই জটিল আয়নটা হচ্ছে তোমার কপার টেট্রা হাইড্রোক্সাইড, কপার টেট্রা হাইড্রোক্সাইড। তো দেখো তো ভাই, কপারের তোমার চারণ হচ্ছে +2, আর এখানে ওইসের -1, তো চারটা মিলে -4, তো 2 - 4 তোমার আলটিমেটলি চার্জটা আসবে -2, ঠিক আছে। তো এইটা হচ্ছে দ্রবণীয়, এই জিনিসটা হচ্ছে দ্রবণীয়, এটাই বলছে। তাহলে তোমার অ্যান্সারটা হবে তোমার কপার 2+ হবে, ঠিক আছে, কপার 2+। আচ্ছা, শেষ। এই কয়টা ম্যাথ এসেছিল, অর্থাৎ সেকেন্ড পেপার থেকে তোমাদের অনেক কয়টা ম্যাথ এসেছে, এখানে মনে হয় 6টা ম্যাথ করলাম। তাহলে বাকি তোমার যে ম্যাথ আছে 25টার মধ্যে 6টা যদি বাদ যায় 19টা ম্যাথ তোমার সেকেন্ড পেপার থেকে এসেছে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তীতে সেকেন্ড পেপার থেকে আসা ম্যাথগুলো সলিউশন করব। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করিও, ঠিক আছে। ধন্যবাদ, পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।